ভাবা যায় একসময় যুক্তরাষ্ট্র যার মাথার দাম ঘোষণা করেছিল $10 মিলিয়ন, সেই আহমেদ আল শারা বা আল জালুনি এখন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হতে চলেছেন। ঠিকই শুনেছেন। আমি যখন এই আলোচনা করছি তখন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে একটা নাটকীয় ঘোষণা দিয়েছেন এবং তিনি আহমেদ আল শারা অর্থাৎ আল জালুনির সাথে মিটিং করবেন বলে জানিয়েছেন। আপনারা যখন এই ভিডিও দেখবেন তখন হয়তো অলরেডি এই ছবি সারা দুনিয়ায় চাউর হয়ে যাচ্ছে যে আহমেদ আল জালুনির সাথে ডোনাল্ড ট্রাম্প মিটিং করছেন। এটি একটি এখনকার যে এই বৈশ্বিক আলোচনা, সেই বৈশ্বিক আলোচনায় একটি মিরাকল, এবং সেই মিরাকল অর্থাৎ অসাধ্য। কেন অসাধ্য? নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত টপ 5 ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যারা জঙ্গি হিসেবে স্বীকৃত, তাদের একজন আল জালুনির দাম, মাথার দাম বন্টি বলে। সেটাকে $10 মিলিয়ন ঘোষণা করা একজন ব্যক্তি এখন যুক্তরাষ্ট্রের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে। যুক্তরাষ্ট্র তাদের সমস্ত স্যাংশন প্রত্যাহার করেছে এবং শুধু তাই নয়, তারা এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে মিলেমিশে কাজ করবে। এটি একটি অভাবনীয়, এটি একটি মিরাকল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে, এবং সেটাই সম্ভব হয়েছে। আজকের শাহেদ আলম শোতে আমি মিডল ইস্ট পলিটিক্সের এই সেগমেন্টে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে ট্রাম্প এবং আল জালুনি বন্ধু হতে যাচ্ছেন এবং পেছনে আসলে কার ভূমিকা। আর এই যে ট্রাম্প আল জালুনির বন্ধুত্ব, অর্থাৎ সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের যে স্যাংশন সেটি লিফট করা অর্থাৎ উঠিয়ে নেওয়ার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কে আসলে লাভবান হবে, কে ক্ষতিগ্রস্ত হবে, কেন এই উদ্যোগ, সেটি আজকের শাহেদ আলম শোর আলোচনার বিষয়। তো শুরুতে একটা ভিডিও দেখে নিন। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি ঘোষণা করছি সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের সকল স্যাংশন উইথড্র করার জন্য, যেন তারা একটা ফ্রেশ স্টার্ট অর্থাৎ নতুন করে শুরু করতে পারে। Likewise in Syria, which has seen so much misery and death, there is a new government that will hopefully succeed in stabilizing the country and keeping peace. I will be ordering the cessation of sanctions against Syria in order to give them a chance at greatness. সৌদি আরবে যখন এই ঘোষণা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তার সাথে থাকা ডেলিগেটস, সৌদি আরবের শীর্ষ কর্মকর্তা এবং মোহাম্মদ বিন সালমান MBS, তিনি বারবার বুকে হাত রাখছেন এবং খুশির একটা জোয়ার বইছে তার মনে। তো স্বভাবতই এই আলোচনার যে শিরোনাম, যে কে আসলে কলকাঠি নেড়েছে পেছন থেকে, তার একটা চরিত্র আপনারা বুঝে গিয়েছেন যে সে আর কেউ নন, মোহাম্মদ বিন সালমান। কি কলকাঠি নেড়েছে? নেড়েছে যে ডোনাল্ড ট্রাম্প যে মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছে, সেখানে সিরিয়া প্রশ্নে এই যে দুতিয়ালির ভূমিকাটা যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরব প্রত্যক্ষভাবে করেছে বলে দৃঢ় বিশ্বাস। সৌদি আরব সামনে থেকে থাকলে পেছন থেকে কারা আছে, এটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে। অনেকেই বলবেন যে এর পেছনে তুরস্কের ভূমিকা আছে, অনেকেই বলবেন এর পেছনে ইসরায়েলের ভূমিকা আছে, যে ইসরায়েলও চেয়েছে নতুন সিরিয়া নতুন করে স্টার্ট করুক। তো সেগুলো পেছনে যদি থাকে, সামনের চরিত্রটা কি? সামনের চরিত্র সৌদির রাজপুত্র MBS এর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটি তো নতুন না, অনেক পুরাতন। যখন বাইডেন ক্ষমতায় ছিল তখন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের সম্পর্ক ব্যাপক অবনতি ছিল। বাইডেন যুক্তরাষ্ট্র সৌদি আরব সফর করার চেষ্টা করে সেই সম্পর্ক শিথিল করার চেষ্টা করেছিল, সেটা হয়নি। কিন্তু আমরা জানি যে MBS এর সাথে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো। কেন ভালো? কেননা হচ্ছে দুজনেই টাকা পয়সা বোঝেন, বাণিজ্য বোঝেন, এর বাইরে অন্য কিছু বোঝেন না, এবং সেই বাণিজ্য ডোনাল্ড ট্রাম্প করে ফেলেছেন এই সৌদি আরব সফরে এসে। কি বাণিজ্য? সেটা হলো যে সৌদি আরব $600 বিলিয়ন বিনিয়োগ করবে। $600 বিলিয়ন, 1 বিলিয়ন 2 বিলিয়ন নয়, $600 বিলিয়ন বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রে। এই প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন সৌদি আরবের কাছ থেকে। এবং শুধু তাই না, এই $600 বিলিয়ন মধ্যে $142 বিলিয়ন অস্ত্র ক্রয় সৌদি আরব করবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তো টাকা পয়সার কথা আমি বলেছি, বাণিজ্যের কথা বলেছি, এর বাইরে আন্তর্জাতিক আঞ্চলিক রাজনীতি যে আছে সেটিও আমি বলছি। কিন্তু প্রথমে যেটি এসেছে সেটা হলো অর্থনৈতিক স্বার্থ। তো এই অর্থনৈতিক স্বার্থের মধ্যে $142 বিলিয়ন অস্ত্র বিক্রি করার সুযোগ পাবে সৌদি আরবের কাছে,
এবং $600 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প সেটি সৌদি আরবের কাছ থেকে আদায় করার প্রেক্ষিতে সামনাসামনি বসে এই ঘোষণাটা দিল যে আমি সিরিয়ার উপর থেকে সকল স্যাংশন উইথড্র করছি। এই ঘটনার পর সিরিয়াতে কি হয়েছে? মধ্যরাতে যখন এই ঘটনা ঘটে তখন সিরিয়াতে রাস্তায় উল্লাসে মেতে ওঠে জনগণ এবং তারা বলছে যে এটি একটি সুযোগ, এটি একটি বাস্তবতা, এটি একটি নতুন দিনের সূচনা। কেননা সিরিয়া নতুন দিনের সূচনা কেন সেটা বুঝতে হলে এবং আল জালুনি কে সেটা বুঝতে হলে আপনাদেরকে একটু পেছন দিকে যেতে হবে, খুব বেশি দিন না, একটু পেছন দিকে যেতে হবে। আমার একটা ভিডিও আলোচনা আছে যার মাথার দাম ছিল $10 মিলিয়ন, ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমি বিস্তারিত বলেছি যে আল জালুনি কে, কিভাবে সিরিয়ার এই যে অভ্যুত্থান হলো এবং বিপ্লব হলো সেখানে আসাদকে ক্ষমতাচ্যুত করলো। সেটা সংক্ষেপে যদি আপনারা জানতে চান তাহলে বলতে হয় যে আল জালুনি একজন রিবেল লিডার, অর্থাৎ তিনি একজন এটাকে কি বলেন, পশ্চিমা দুনিয়ার ভাষায় জঙ্গি নেতা ছিলেন। 1982 সালে সৌদি আরবে জন্ম নেন সিরিয়ান পিতামাতার ঘরে আহমেদ আল শারা। তিনি সেখানে যখন তার যুবক বয়স পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পালিয়ে যান। কোথায় যান? পালিয়ে তিনি চলে যান হচ্ছে ইরাক এবং সিরিয়ার যে অংশটাকে কেন্দ্র করে আইএসআইএস রাষ্ট্র গঠিত হলো সেইখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য এবং ওই সময় ইরাক এবং সিরিয়ার বাশারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। তো সেই সময় যুক্তরাষ্ট্র তার মাথার দাম হাঁকে $10 মিলিয়ন, যেটা শীর্ষ সন্ত্রাসী, তার মাধ্যমে অনেক ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের স্থাপনার এবং অন্যান্য জায়গার। তো সেই সময় আল জালুনি সিরিয়ার দুঃখিত ইরাকে এবং সিরিয়ার একটা অংশ নিয়ে যে আইএসএস রাষ্ট্র গঠনের যে উদ্যোগ সেইখানে যুদ্ধ করেছিলেন, কিন্তু পরে তিনি দেখলেন যে এইটার মধ্যে তেমন কিছু নেই অথবা তিনি তার কোর্স চেঞ্জ করেছেন। আমি বলছি গল্পটা এই কারণে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আল জালুনির বন্ধুত্ব এটা মিরাকল। কেন মিরাকল সেটা বোঝার জন্য এই গল্পটা, যে যেই ব্যক্তির মাথার দাম ছিল $10 মিলিয়ন, সেই ব্যক্তি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার প্রধানতম নেতা হিসেবে সামনে আবির্ভূত হন। তার যে রেভলিউশনারি দল তাহির আল শামস, এইচটিএস, এই এইচটিএস এর নেতৃত্বে মাত্র 30 থেকে 31 দিনের একটা বিদ্রোহে পতন হয় কার? সেটা হলো প্রায় 5 শতাব্দী ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা বাশার আল আসাদ পরিবারের। তো এই আসাদ এখন কোথায় আছে? আসাদ আছে এখন রাশিয়াতে, পালিয়ে গিয়েছেন, তার সদলবল নিয়ে পালিয়ে গিয়েছেন এবং তার যে দীর্ঘমেয়াদী লৌহ দণ্ডের শাসন সেটার পতন হয়েছিল সিরিয়াতে। এবং সিরিয়াতে পতন হওয়ার প্রেক্ষিতে সেখানে একটা বিপ্লবী সরকার হয়েছিল। বিপ্লবী সরকারের ট্রানজিশনাল গভর্নমেন্টের হেড হিসেবে, ডিফ্যাক্টো লিডার হিসেবে এখন দায়িত্ব পালন করছেন এই যে আহমেদ আল শারা বা আল জালুনি। তা আল জালুনির এখন যখন দায়িত্ব পালন করছে সিরিয়াতে, একেবারে বলা চলবে না যে মধুচন্দ্রিমা চলছে কিংবা সেখানে বেড অব রোজেস। সেখানে বিবিসির সংবাদের একটি সূত্র অনুযায়ী আমি দেখেছি প্রতিদিন যেই পরিমাণ মানুষ মারা যাচ্ছে, প্রায় 1300 করে মানুষ মারা যাচ্ছিল মার্চের আগ পর্যন্ত, এই পরিসংখ্যান বিবিসি দিয়েছিল। এখন যদি কমে যেও থাকে নিশ্চয়ই 1000-এর কম না। কেন মরে যাচ্ছে? কারণ উৎখাতকৃত বাশার আল আসাদের যে মিলিশিয়া বাহিনী আছে এবং সেখানকার সেনাবাহিনী, পুলিশ বাহিনী সবকিছুকে ভেঙে দেওয়ার প্রেক্ষিতে তারা যেসব অস্ত্রের ট্রেনিং ছিল তারা এই যে জালুনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং সেখানে একটা গৃহযুদ্ধ অবস্থা আছে। একটা ছবি দেখেন নিশ্চয়ই, বাশার আল জালুনি দাঁড়িয়ে আছেন, তার শহর জ্বলছে পেছনে, তিনি দেখছেন। এটি হলো সিরিয়ার বাস্তবতা। সেই বাস্তবতায় তার ঘুরে দাঁড়ানোর জন্য দরকার হলো অর্থনীতির উন্নয়ন করা। অর্থনীতির উন্নয়ন করার জন্য তার দরকার হলো তার উপর থেকে যেই নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের গল্পটাই আজকে প্রথম শুনলাম ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে এবং এই জন্যই বলা হচ্ছে এটি একটি মিরাকল ঘটনা। তো প্রশ্ন আসতে পারে যে আল জালুনি এবং ডোনাল্ড ট্রাম্প কি এমনিতেই বন্ধুত্ব হয়ে গেল এবং এমনিতেই যুক্তরাষ্ট্র মেনে নিল এই নতুন সরকারকে যার মাথার দাম ছিল $10 মিলিয়ন? না, এর জন্য খোল না চলে বদলে ফেলতে হয়েছে আল জালুনিকে। কি ছবিগুলো পাশাপাশি রেখে দিলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাথার দাম যেখানে বিন লাদেনের মতো করে ছবির পোজ দিচ্ছেন, আর একটা হলো শুট টাই পরা দাঁড়িয়ে আছে কিন্তু পশ্চিমা বেশভূষার আল জালুনি।
একটা যুবক, আমার মতোই বয়স হবে। এই যুবকের পরিবর্তন পাশাপাশি দুটি ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি বলেছি তাকে খোলনাচলে বদলে ফেলতে হয়েছে। কি সেটা? সেটা হলো তার ওই যে উগ্রপন্থা থেকে তাকে বেরিয়ে আসতে হয়েছে। বেরিয়ে আসার প্রেক্ষিতে তাকে কি হয়েছে? আজকে যদি যুক্তরাষ্ট্র স্যাংশন লিফট করে, সেটা যদি একটা লাভ হয়ে থাকে, তার জীবনের সবচেয়ে বড় লাভ হলো সিরিয়ার আপামার মানুষের মন জয় করা। কিভাবে মন জয় করেছেন? তিনি যে তার ওই জঙ্গিপনা থেকে বেরিয়ে এসেছেন, স্বাভাবিক মুসলিম জীবনযাপন করছেন। স্বাভাবিক মুসলিম জীবনযাপন করার সাথে সাথে তিনি দেখেছেন যে এই যে দীর্ঘমেয়াদী দশকের পর দশক ধরে সিরিয়াতে যে স্বৈরশাসন, সেই স্বৈরশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য তাকে নেতা হিসেবে উদার হতে হবে, যেন অন্যান্য অপরাপর যেসব বিদ্রোহী গোষ্ঠী আছে সেই সব বিদ্রোহ গোষ্ঠীগুলোর সাথে তিনি যোগাযোগ বাড়াতে পারেন। এবং সেটা করেই মূলত অতর্কিতে হামলা চালিয়ে বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার হয়তো মাস দেড়েক পরেই এই ঘটনা ঘটেছে যে সিরিয়ার যে বিপ্লব, সেই বিপ্লবে আল শারা তিনি নেতৃত্ব দিয়ে সামনে চলে এসেছেন এবং সিরিয়ার মানুষের মধ্যমণি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন তিনি সিরিয়ার প্রেসিডেন্ট। তো সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে তার সেই যে পরিকল্পনা মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়া এবং যুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে, গৃহযুদ্ধ থেকে বেরিয়ে সিরিয়াকে মডার্ন একটা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত করা, যে মডার্ন মুসলিম রাষ্ট্রে নারীদের অধিকার, নারীদের পড়াশোনা, অন্যান্য অপরাপর জাতিগোষ্ঠীর মানবাধিকার, তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। বলে রাখি, সিরিয়া ছিল এমন একটি রাষ্ট্র যেখানে জনসংখ্যা ছিল 90% সুন্নি, কিন্তু আসাদ পরিবারের যেই শাসন, সেই আসাদ পরিবার ছিল আলায়াত সম্প্রদায়ের, অর্থাৎ শিয়া সম্প্রদায়ের একটা কাল্ট, একটা অংশ আলায়াত সম্প্রদায়। সেই আলায়াত সম্প্রদায়ের প্রধান হিসেবে তারা শাসন করত। স্বভাবতই রাষ্ট্র এবং রাষ্ট্র শাসকের সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু যেটা ছিল, বাশার আল আসাদের রাষ্ট্র পরিচালনা সেকুলার ছিল, এটা অনেকেই বলেন, কেননা সেকুলার, তিনি পরিবার হিসেবে সেকুলার ছিলেন। আজকে যেটা সে শাসন ব্যবস্থা এসেছে, অনেকেই বলেন যে এই যে আহমেদ আল শারা অনেক বেশি কনজারভেটিভ। কিন্তু কনজারভেটিভ হলেও তিনি যেটা করছেন, ব্যক্তি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন, তার রাষ্ট্র পরিচালনার নীতি পরিবর্তন করে ফেলেছেন। হয়তো তার যে জঙ্গিপনার যেই ছোটবেলার ইতিহাস, সেগুলোর কিছু রীতিনীতি তার যে রাজনৈতিক দল তাহির আল শামস তারা করে এখনো, আমি জানি না, তাকে খুব ডিপলি হয়তো আমাকে গবেষণা করতে হবে এগুলো থেকে বের করতে গেলে, কিন্তু বাস্তবতা হলো এটাই। তো এটার মধ্যে দিয়ে যখন আজকে সিরিয়া এই যে 7-8 মাস ধরে আহমেদ আল শারা রাষ্ট্র পরিচালনা করছেন, সে রাষ্ট্র পরিচালনা করতে করতে যেয়ে আজকে তার জন্য একটা শুভ দিন যে ডোনাল্ড ট্রাম্প তার উপর থেকে, অর্থাৎ সিরিয়ার উপর থেকে সমস্ত রকম নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো। তো এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রেক্ষিতে সিরিয়ার লাভ কি? সিরিয়ার লাভ, এখন তারা আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসা বাণিজ্য করতে পারবে। তাদের যেসব টাকা পয়সা ফ্রিজ হয়ে আছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের নানান জায়গায়, সেগুলো তারা ছাড় করতে পারবে, বিলিয়নস অফ ডলার। তারা তেল রপ্তানি করতে পারবে। আর কি পারবে? তারা দেদারসে অস্ত্র ক্রয় করতে পারবে যুক্তরাষ্ট্র থেকে। কাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য? ওই যে বলেছি, সিরিয়ার বাশার আল আসাদের সমর্থক গোষ্ঠীরা যারা ইন্টারনালি গৃহযুদ্ধ চালাচ্ছে, তাদেরকে দমন করার জন্য। এবং সেই দমনে পূর্ণ সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রের, পূর্ণ সমর্থন থাকবে ইসরায়েলের। এখন এর মধ্য দিয়ে ইসরায়েল কতটা লাভবান হলো, এর মধ্য দিয়ে সৌদি আরব কতটা লাভবান হলো, এর মধ্য দিয়ে ইরান কতটা ক্ষতিগ্রস্ত হলো, দ্বিতীয় সেগমেন্টের এই আলোচনায় আমরা করে আমি এটা সারমর্ম টানবো। দেখুন, ছবিটা দেখেছেন নিশ্চয়ই যে মোহাম্মদ বিন সালমান তিনি বুকে হাত দিচ্ছেন, কারণ এটা তার জন্য একটা বড় বিজয়। কার উপরে বিজয়? ইরানের উপরে বিজয়। সৌদি আরব যে মিডল ইস্টে অনেকগুলো জায়গায় প্রক্সি ওয়ার চালাচ্ছিল, একটা হলো ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমন করার জন্য সৌদি আরব চেষ্টা করছে। হুতি বিদ্রোহীরা কার ইন্ধনে চলে? সেটা হলো ইরানের ইন্ধনে চলে। আর সিরিয়াতে যে বাশার আল আসাদ ছিল, সেটা ছিল ইরানের সমর্থিত এক সরকার, রাশিয়ান সমর্থিত সরকার। সুতরাং আজকে যখন যুক্তরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল সিরিয়ার উপরে, সেখানে সবচেয়ে বড় আঞ্চলিক জয়কার হলো মোহাম্মদ বিন সালমানের, সৌদি আরবের। এই সৌদি আরবে একটা বড় অ্যালাই পাইল সিরিয়া, তার সবচেয়ে বড় অ্যালাই বা শক্তি বা সহযোগী হিসেবে। কার বিরুদ্ধে অ্যালাই? ইরানের বিরুদ্ধে অ্যালাই। যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দুঃখিত, সৌদি আরব লড়ছে যুগের পর যুগ ধরে, একেবারে যুগের পর যুগ ধরে, কয়েক দশক ধরে বলা চলে। তো এই জায়গায় নিশ্চিতভাবে সৌদি আরবের লাভ। দ্বিতীয় লাভ কার? ইসরায়েলের। কারণ ইসরায়েলের অভ্যন্তরে নানান রকম
হামলা, হুমকি এবং ইসরায়েলের যে প্যালেস্টাইনি বিরোধী তাদের যে রাষ্ট্রশক্তি, সেই রাষ্ট্রশক্তিকে হুমকি দেওয়ার জন্য, ভয় রাখার জন্য ইরানের তরফ থেকে সামরিক সহায়তার যাওয়ার একটা বড় হাব ছিল সিরিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিজে সুন্নি না হয়েও প্যালেস্টাইনি মানুষদের পক্ষে তিনি কাজ করেছেন ইরানের প্রক্সি ওয়ারের একজন লিডার হিসেবে। সিরিয়ার সমস্ত স্থাপনা, সিরিয়ার সমস্ত রাষ্ট্রযন্ত্র প্যালেস্টাইনিদের পক্ষে কাজ করেছিল, হামাসের পক্ষে কাজ করেছিল। সেই জায়গায় যখন সিরিয়াতে বাশার আল আসাদের পতন হলো, এটা একটা প্রাথমিক ব্লো ছিল ইরানের জন্য। আজকে যখন সৌদি আরব সিরিয়ার নতুন এই সরকারকে আপন করে নিল, এটি যেমন সৌদি আরবের লাভ, যুক্তরাষ্ট্রের লাভ, তেমনি লাভ ইসরায়েলেরও লাভ। তাতে কি হবে? প্যালেস্টাইনিদের মুক্তি সংগ্রাম আরও অনির্দিষ্টকালের জন্য দূরে চলে যাবে। তাতে কি হবে? প্যালেস্টাইনে যারা বিদ্রোহী গোষ্ঠী আছে হামাস সহ, তারা আরও বেশি সংকুচিত হবে এবং ইসরায়েল এবং সিরিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করবে। আর এর মধ্য দিয়ে রাশিয়ার আরও ক্ষতি হয়ে গেল, কেননা মিডল ইস্টে প্রবেশ করার জন্য রাশিয়ার বন্ধুপ্রতিম রাষ্ট্র হচ্ছে ইরান। আর দ্বিতীয় বন্ধুপ্রতিম রাষ্ট্র কে ছিল? ছিল হচ্ছে সিরিয়া। ইসরায়েল এবং অন্যান্য তুরস্ক এবং অন্যদেরকে কন্ট্রোলে রাখার জন্য সিরিয়ার ভূমি রাশিয়ার অবাধ বিচরণ ক্ষেত্র ছিল, সেটা সংকুচিত হয়ে গেল যখন যুক্তরাষ্ট্র তার প্রতি বন্ধুত্বের এই হাত বাড়ালো। তো সামগ্রিক আলোচনা থেকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিশ্চয়ই জটিল, মধ্যপ্রাচ্যের রাজনীতি নিশ্চয়ই অনেক কঠিন। মধ্যপ্রাচ্যের শিয়া এবং সুন্নি সম্প্রদায়কে কেন্দ্র করে যে প্রক্সি ওয়ার ইরান এবং যুক্তরাষ্ট্রের, সেই ওয়ারে ইয়েমেনে যদি ইরান এগিয়ে থাকে হুতি বিদ্রোহীদেরকে সমর্থন দিয়ে অস্ত্র এবং অন্যান্য জায়গায়, সিরিয়াতে এগিয়ে গেল সৌদি আরব, এবং সেই সৌদি আরব এগিয়ে যাওয়ার জন্য তাদের বিনিয়োগ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের $600 বিলিয়ন, $142 বিলিয়ন অস্ত্র ক্রয়। আর সাথে ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে এটি তার জন্য একটি উইন, এই কারণে যে সিরিয়াতে যদি বাণিজ্যের দুয়ার উন্মুক্ত হয়, অস্ত্রের বাজার উন্মুক্ত হয়, এটা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্যও ভালো। এবং যুক্তরাষ্ট্র যার জন্য মধ্যপ্রাচ্যে লড়ছে, সেই ইসরায়েলের একটি শক্তি, পরাশক্তি অর্থাৎ প্রতিপক্ষ শক্তি যদি বন্ধু শক্তি হিসেবে আবির্ভূত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং তাদের যে মধ্যপ্রাচ্যের পলিসি, সেই পলিসিরও একটি বড় জয়। সামগ্রিক থেকে আলোচনা থেকে আপাতত এতটুকুই টেক আউট। নিশ্চয়ই এইটার পরে যদি কোনো আপডেট হয়, আমি মধ্যপ্রাচ্য নিয়ে আবার আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।